চারতলা বিশিষ্ট এক রাজপ্রাসাদ সমতুল্য বাড়ির সামনে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চৈতালি। এই বাড়িটি তার কখনো পদার্পণের ছোঁয়া না পাওয়া শ্বশুরবাড়ি। বিয়ের পর এই বাড়িতে সে আজ প্রথম এসেছে। কোনো ঢাকঢোল আনুষ্ঠানিকতা ছাড়াই আজ আগমন ঘটেছে তার। পাছে পিছে কোনো মানুষও নেই, নেই চৈতালির মুখে নেই কোনো হাসি। সাদামাটা ধূসর রঙে একটা থ্রি পিসে ঢাকা তার ফর্সা দেহখানা। এক হাতের কাঁধে একটা চামড়ার ব্যাগ ঝোলানো মেয়েটার, অন্য হাতের ভাঁজে মুষ্টি ধরা একটি লম্বাটে কাগজ। কিঞ্চিত সময় নিয়ে সে হাতের মুঠোয় ধরে থাকা কাগজটি নিজের মুখের সম্মুখে আনলো। মুষ্টে ধরা কাগজের ভাঁজ কোলে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। চোখের সামনে ভেসে উঠল কাগজের সর্বোপরে গোটা গোটা কালো রঙের অক্ষরে লেখা, স্বামী কর্তৃক তালাকের নোটিশ। চৈতালির চোখ বুলিয়ে তাকালো কাগজের নিচের দিকটায়। সেখানে জলজল করছে ছোট ছোট অক্ষরে লেখা তুন্দ্র মির্জা নামক স্বাক্ষরটি। আশ্চর্যের বিষয় হলো, কাগজের কোথাও ডিভোর্সের কোনো কারণ উল্লেখ নেই। কেন তার স্বামী তাকে ডিভোর্স দিল তা কোথাও উল্লেখ করেনি উকিল। রাগে ঘৃণায় শরীরটা থরথর করে কেঁপে উঠল চৈতালির। বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? যে যখন ইচ্ছে হলো বিয়ে করলো, আর যখন ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিল। নিজের অজান্তেই চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আজ মনে খুব শান্তি নিয়েই শ্বশুরবাড়িতে আসেনি সে। অন্য মেয়েদের প্রথম শ্বশুরবাড়ি আসার অনুভূতি নিয়েও আসেনি সে। চৈতালি নামক মেয়েটা আজ এসেছে নিজ হৃদয়ে এক তিক্ত অনুভূতি নিয়ে। অন্য মেয়েরা স্বামীর সাথে স্বামীর ভালোবাসায় সিক্ত হতে শ্বশুরবাড়ি এলেও সে এসেছে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে বলে। আজ থেকে মাত্র 6 মাস আগে তন্দ্র মির্জা নামক এক সুদর্শন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল চৈতালি। নিজের পরিবার বেশ রক্ষণশীল হওয়াতে কোনো কালেই প্রেমিক নামক কোনো পুরুষের আগমন ঘটেনি তার জীবনে। এমনকি ছোটবেলা থেকে কোনো ছেলে বন্ধুও ছিল না তার। 5 ভাইয়ের একমাত্র বোন সে। বাবা ভাইদের আদরের ছোটবেলা থেকে বড় হয়েছে। জন্মের সময় মা পরকালে পাড়ি জমানোর কারণে মা নামক ছায়া মাথার ওপরে পায়নি সে। তবে তাই বলে কখনো ভালোবাসার অভাব হয়নি তার। বাবা ভাইরা ছোটবেলা থেকে তাকে অভাব বুঝতে দেয়নি কোনো, হোক সে ভালোবাসা আর হোক কোনো চাহিদার। তারপরে হুট করে একদিন তার বাবা ইফতিকার চৌধুরী এসে বললেন তার বিয়ে। প্রথমে বাবার এই সিদ্ধান্তে একটু মন ক্ষুণ্ণ হলেও পরে বাবা ভাইদের কথায় রাজি হয়ে গিয়েছিল চৈতালি। বাবা ভাইদের ভালোবাসা উপেক্ষা করে তাদের মতের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস ছিল না তার। খুব সাদামাটাভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়েছিল তাদের। শুধুমাত্র আকত করে রাখা হয়েছিল, এছাড়া আর কিছুই নয়। এমনকি স্বামী স্ত্রীকে দেখাও করতে দেওয়া হয়নি একবারের জন্য। আগের যুগের রীতি মেনে যেন বিয়ে হয়েছিল তাদের। কথা ছিল 6 মাস পর মেয়েকে তুলে দেবে, তখন দেখা হবে ছেলে মেয়ের। নয়তো বিয়ে হয়েছে বলে ছেলে মেয়েদের মধ্যকার সম্পর্ক অন্যদিকে গড়াতে পারে। আজকালকার যুগের ছেলে মেয়ে তারা, এদের সামান্য প্রেমী বিছানা পর্যন্ত চলে যায়। আর সেখানে বিয়েই হয়ে থাকে। ছেলে নাকি তখন প্রতিষ্ঠিত ছিল না। চৈতালির বয়সও অল্প, কেবল তখন অনার্সে ভর্তি হয়েছিল। দুজনের ক্যারিয়ার কথা চিন্তা করেই দুই পরিবারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কে জানতো এই সিদ্ধান্তই পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে তাদের। নষ্ট হবে ফুলের মতো একটা মেয়ের সাজানো গোছানো জীবন। বিয়ের পর দুই পরিবার দেখা না করতে দিলেও চৈতালি তার স্বামী নামক পুরুষকে দেখেছিল লুকিয়ে চুরিয়ে। ছেলেটা সুদর্শন বটে। প্রথম দেখাতেই তার মনে প্রেমের সৃষ্টি করেছিল তার স্বামী নামক পুরুষটি। ধীরে ধীরে নিজের মনের কোঠরিতে তার নামে ভালোবাসার বীজ বপন করেছিল মেয়েটা। খুব যত্নে নিজ হৃদয়ে লিখেছিল তন্ত্র মির্জা নামটি। কিন্তু সেই স্বামী তার ভালোবাসার মানুষটা কিনা তাকে বিয়ের 6 মাসের মাথাতেই তালাকনামা পাঠিয়েছে। বয়সটা খুব বেশি নয়, মাত্র 19 বছর। দেখতেও খারাপ নয়। এই সমাজে সুন্দর হওয়ার ধরা বাধা কিছু নিয়ম মেনে নিলেও সুন্দরীদের কাতারে ফেলা যাবে চৈতালিকে। ফর্সা তার গায়ের বর্ণ, ডাগর ডাগর চোখ, গোলগাল মুখশ্রীর সাথে মানানসই নাকটা, হালকা গোলাপি রঙা গোলাপের পাপড়ির মতো ওষ্ঠজোড়া, লম্বাও ঠিকঠাক। মাথায় তার ঘন কালো মেঘের মতো কেশরাশি। এত সৌন্দর্য বহন করেও সে ধরে রাখতে পারল না নিজের স্বামীকে। এই বয়সে কিনা তার শরীরে রেগে গেল ডিভোর্সের তকমা। বা হাতের উল্টো পিঠে চোখ মুছল চৈতালি। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল তার সামনে দাঁড়ানো ইট পাথরের গড়া শ্বশুরবাড়ি নামক বাড়িটির দিকে। বাড়ির সামনে প্রবেশপথে দাঁড়িয়ে কলিং বেল চাপল চৈতালি। খানিক বাদে দরজাটা খুলে গেল। দরজার সামনেই তার চোখে পড়ল মধ্যবয়স্ক এক নারীকে। পরনে তার হালকা নীল রঙে একটা শাড়ি, মুখশ্রীতে তার আভিজাত্যের ছাপ। তবে চোখ দুটো যেন ভর করে রয়েছে আকাশ সমান বিষণ্ণতা।
এই নারীতে চৈতালির শ্রদ্ধেয় শাশুড়ি মা। বিয়ের সময় মহিলাটাকে দেখেছিল সে। মায়ের মতো সেদিন নিজের বুকে লুকিয়ে নিয়েছিল মেয়েটিকে। নিজের মা না থাকার দরুন চৈতালিও সেই নারীকে নিজের মায়ের আসনে বসিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক আজ বুঝি আর রইল না। দীর্ঘশ্বাস ফেলল চৈতালি। মলিন মুখে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? তৃষ্ণা বেগমের মুখটা মলিন হলো। চৈতালির মুখে আন্টি ডাকটা ক্ষতবিক্ষত করল তার হৃদয়। সেই প্রথম দিন মেয়েটা যখন তাকে আন্টি বলে ডেকেছিল, সে কাটকাট কণ্ঠে মেয়েটিকে বলেছিল, আন্টি ডাকবে না একদম। আমি তোমার মা হই। মা ডাকবে, মা আমায়। মেয়েটা নিঃশব্দে মেনে নিয়েছিল তার কথা। এরপর থেকে যখনই চৈতালি মা বলে ডাকতো তাকে, হৃদয় শীতল হতো তার। বিয়ের পর থেকে একটা মেয়ের বড় শখ ছিল তার এবং তার স্বামী আহসান মির্জার। কিন্তু ভাগ্যের পরিহাসে কোনো কন্যা সন্তান জন্মদানে সক্ষম হননি তিনি। তার পরিবর্তে দুইটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তৃষ্ণা বেগম। একদিন রাস্তার জ্যামে যখন গাড়িতে আটকে পড়ে ভীষণ বিরক্তিকর সময় পার করেছিল তৃষ্ণা বেগম, তখন সে মেয়েটাকে দেখেছিল রাস্তায়। পরম যত্নে এক বৃদ্ধাকে রাস্তা পার করছিল মেয়েটি। তখনই মেয়েটাকে বেশ মনে ধরেছিল তার। দ্রুত মেয়েটার ঠিকানা জোগাড় করে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব রেখেছিল সে। প্রথমে মেয়ের বাবা বিয়েতে ঘোর আপত্তি জানালেও পরবর্তীতে তার অনুনয় বিনয়ের হার মেনে নিয়েছিল প্রস্তাবটি। তারপরে এই বিয়ে। বিয়ের পরে সে এই মুহূর্তে যে তার ছেলে এমন একটা জঘন্য কাজ করে বসবে, কখনো বুঝতে পারেনি সে। বিয়ের সময় বারবারই তৃষ্ণা বেগম ছেলেকে তার পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। সে কখনোই চায়নি নিজের ইচ্ছে তার ছেলের উপরে চাপিয়ে দিতে। কিন্তু তখন তার ছেলে বেশ বড় মুখে বলেছিল, তোমার পছন্দে আমার পছন্দ মা। তৃষ্ণা বেগম ভরসা পেয়েছিলেন ছেলের কথায়। তারপরে হঠাৎ কি হলো যে বিয়ের 6 মাস পরে ছেলেটা তার বেঁকে বসলো, জানা নেই তার। ছেলেকে অনেকবারই কারণ জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি। বরাবরই ছেলেটা মৌনতা অবলম্বন করেছে। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তৃষ্ণা বেগমের। কাতর কণ্ঠে সে বলল, আমাকে মা বলতে বলার অধিকার আমি হারিয়েছি মা। তোকে আজ আমি আর বলবো না আমাকে মা বলে ডাকতে। শুধু এটুকুই বলবো, পারলে মাফ করে দিস আমাকে। আমার জন্যই শেষ হয়ে গেল তোর জীবনটা। আমি দোষী। গলা ধরে এলো চৈতালির। মনে মনে অনেক কটু কথা বলবে বলে সাজিয়ে এনেছিল সে। কিন্তু তৃষ্ণা বেগমের সামনে বলতে পারল না কিছুই। যাকে নিজের মায়ের আসনে বসিয়েছে তাকে কি আর কটু বাক্য শোনানো যায় নাকি? চৈতালি নিজের হাত বাড়িয়ে আলতোভাবে ধরল তৃষ্ণা বেগমের হাত জোড়া। ধরা গলায় বলল, আপনার কোনো দোষ নেই আন্টি। সব আমার ভাগ্যের দোষ। আমি আপনাকে এখানে কোনো দোষারোপ করতে আসিনি। এসেছি আপনার ছেলের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে। বাসায় আছে সে? তৃষ্ণা বেগম মাথা ঝাঁকালেন। বললেন, হ্যাঁ আছে, ওর রুমেই। কথাটুকু শেষ করে তৃষ্ণা বেগম চৈতালিকে দেখিয়ে দিলেন ত্রিশামের রুমটা। মেয়েটা নিশ্চুপভাবে পা বাড়ালো সেদিকে। তৃষ্ণা বেগম আবারও আশায় বুক বাঁধলেন। মেয়েটার সাথে সাথে কথা বলার পর যদি ঠিক হয়ে যায় সবটা, সেই আশায় সে তাকিয়ে রইল চৈতালির যাওয়ার পানে। কেউ সময় নেই চৈতালি এসে দাঁড়ালো তন্দ্রর রুমের সামনে। আলতো হাতে ধাক্কা দিল বদ্ধ দরজাটায়। তন্দ্র ঘুমাচ্ছিল। হঠাৎ দরজা ধাক্কানো শব্দে একটু নড়ে চড়ে উঠল সে। তবে ঘুম পুরোপুরি ভাঙল না তার। সেকেন্ড কয়েকের মাথায়ই আবার ঘুমের রাজ্যে পাড়ি জমালো তন্দ্র। চৈতালি এবার হাতের মুঠো শক্ত করলো। জোরে জোরে ধাক্কা দিল দরজাটায়। বিরক্ত হলো তন্দ্র। বিরক্তিতে নাক মুখ কুচকালো সে। নিশ্চয়ই মা এসেছে। কাল মধ্যরাত পর্যন্ত ডিভোর্স ডিভোর্স নিয়ে চিল্লিয়েও শান্তি হয়নি তার। তাই আবার সকাল সকাল চলে এসেছি এখন। একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? এখন সকাল সকাল আবার চিৎকার করলে কি তার সিদ্ধান্ত বদলে যাবে? না, বদলে যাবে না, কখনোই না। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সের। বিয়ের পর না সে মেয়েকে একটা বাড়ির জন্য দেখেছে, আর না সে একটা বাড়ির জন্য কথা বলেছে সেই মেয়ের সাথে। কাবিনের টাকাটাও পুরোপুরি দিয়ে দেবে বলেছে। তাহলে মেয়েটারও সমস্যা হওয়ার কথা নয়। মাঝখান থেকে শুধুমাত্র তার নিজের বাবা মাই ঝামেলা করছে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তন্দ্র। ধীর পায়ে সে দরজাটা খুলে সামনে না তাকিয়েই বিরক্তি ভরা কণ্ঠে বলল, মা, কতবার বলবো ওই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব নয়। আমি ভালোবাসি না তাকে। তারপরও কেন জোর করছো আমাকে? কথাটা শেষ হতে না হতেই তার গালে সপাটে একটা চড় পড়ল। আকস্মিক ঘটনায় হতভম্ব তন্দ্র। নিজের অজান্তেই গালে হাত চলে গেল তার। হতবাক দৃষ্টিতে চোখ তুলে তাকালো সম্মুখে। দফায় চমকে উঠল তন্দ্র। এ কে?
সকাল সকাল সে নাকি আবার স্বপ্ন দেখা শুরু করেছে নাকি? সেই নাক, সেই চোখ, সেই ঠোঁট। যে মেয়েকে আজ প্রায় 4 মাস ধরে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়ে আজ তার সামনে তার বাড়িতে, তাও এভাবে চরিন্টি রূপে এসেই কিনা সপাটে চর মেলে দিল তাকে। কেন চর মারল? তন্দ্রের মনে প্রশ্নটা যেন দলা পাকাতে শুরু করলো। মেয়েটা সত্যি কি তার সামনে, নাকি বরাবরের মতোই তার কল্পনা? মেয়ে কল্পনা সে দীর্ঘ মাস, 4 মাস ধরে বয়ে বেড়াচ্ছে সানন্দে। তন্দ্রার ভাবনার মধ্যে পা উঁচু করে তার কলার চেপে ধরল চৈতালি। দাঁতে দাঁত চেপে বলল, ভালোই যখন বাসে না তখন বিয়ে কেন করেছিলেন? বিয়ে করার সময় মনে ছিল না আপনার এ কথা? কেন আমার জীবনটা নষ্ট করলেন? কেন? তন্দ্র চমকালো, থমকে গেল, স্তব্ধ হয়ে গেল সে। কিসব বলছে এই মেয়ে? যে মেয়েকে পাওয়ার জন্য সে বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের বিয়ে করা বউকে পর্যন্ত ডিভোর্স পাঠিয়েছে, সে কিনা এসে বলছে তার জীবন নষ্ট করছে। তন্দ্রর মাথায় ঢুকছে না কিছুই। পরপর সকল ঘটনা নিজের মস্তিষ্কের কোটরে সাজাতেই চমকে উঠল সে। তবে কি এই মেয়ে তন্দ্রর বউ, যাকে কিনা সে একতরফা পাগলের মতো ভালোবেসে খুঁজে বেড়াচ্ছে? সেই মেয়েটা তার বউ ছিল, আর তাকে কিনা ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে সে। মাথাটা ঘুরে উঠল তন্দ্রর। নিজের অজান্তে সে এত বড় একটা ভুল করে বসেছিল। বুকের বাঁ পাশে চিনচিনে সূক্ষ্ম ব্যথারা হানা দিতে শুরু করলো। অস্থিরতা বাড়তে শুরু করলো হৃদয়ে। না না, এখন আর এসব ভাবলে চলবে না। সব কথা খুলে বলতে হবে মেয়েটাকে। এই ডিভোর্সটা আটকাতে হবে তাকে। সেই মেয়েকে ডিভোর্স দিবে না, কিছুতেই না। নিজের করে পেয়েও নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে পারবে না, কিছুতেই না। তন্দ্র মুখ খুলল, কিছু বলার জন্য কিন্তু পারল না। সে কিছু বলার আগেই তার আগেই হাত উঠিয়ে থামিয়ে তাকে থামিয়ে দিল চৈতালি। ব্যাগের মধ্য থেকে তালাকের কাগজটা বের করে ছুরি মারল তন্দ্রর মুখের পানে। শক্ত কণ্ঠে বলল, অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম আপনার কাছে, তবে এখন আর কোনো প্রশ্নই নেই আমার। আপনার মুখে ভালোবাসি না কথাটায় না আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি, মুক্ত করে দিয়েছি আপনাকে। আজ থেকে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। আশা করছি আর কখনো মুখোমুখি হব না আমরা। চৈতালির কণ্ঠ নিশ্চিত শেষ বাক্যগুলো যেন তীরের মতো বিঁধল তন্দ্রর হৃদয়ে। দুমড়ে মুচড়ে উঠল তার ভেতরটা। সে তো চায়নি এই মেয়ে থেকে মুক্তি, উল্টো ওই মেয়ের সাথে ঘর বাঁধতে নিজের বিয়ে করা বউকে ডিভোর্স দিতে চেয়েছিল সে। সে কখনো ভাবতে পারেনি তার বিয়ে করা বউই তার ভালোবাসার মানুষটা। না, এখনও চুপ করে থাকা যাবে না। বিষয়টা অন্তত বুঝিয়ে বলতে হবে মেয়েটাকে, আটকাতে হবে তাকে। তন্দ্র মুখ খোলা দ্রুত বেগে বলল, শোনো, আমার কথাটা শোনো। চৈতালি শুনল না একটা কথাও। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। বাড়ির ভেতরে সে ঠিক যত তার ধীর গতিতে প্রবেশ করেছিল, তার থেকে দ্বিগুণ গতিতে বেরিয়ে গেল। তন্দ্র ছুটে এলো তার পিছু পিছু। পিছন থেকে ডাকলো কয়েকবার, কিন্তু শুনল না মেয়েটা। পিছন ফিরে একবারও তাকালো না সে তন্দ্রর পানে। তন্দ্র ছুটতে ছুটতে রাস্তায় বেরিয়ে এলো। দৌড়ে ধরার চেষ্টা করলো চৈতালিকে, কিন্তু পারল না। মেয়েটা চলে গেছে তার জীবন থেকে, একেবারের জন্য চলে গেছে মেয়েটা। ভাবতেই হৃদয়টা কেঁদে উঠল তার। মনের মধ্যে শুরু হলো তীব্র যন্ত্রণা। ধপ করে রাস্তার পাশে বসে পড়ল তন্দ্র। একে একে ভাবতে শুরু করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আজ থেকে ঠিক বছরখানেক আগে ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল তন্দ্র। পথে মধ্যে হঠাৎই বৃষ্টির আগমনে দৌড়ে আশ্রয় নিয়েছিল এক ভাঙাচোরা দোকানের ছাউনিতে। এদিকে রাস্তাটা বেশ নির্জন হওয়ায় মানুষজন ছিল না তেমন। দোকানে আশ্রয় নেওয়ার খানিক বাদেই জনমানবহীন স্থানে হুট করেই তার কর্ণগোচর হলো কারো খিলখিল করে হাসির শব্দ। কোনো নারীর হাসির শব্দ। চমকে উঠল তন্দ্র। এমন একটা স্থানে কোনো নারী আসবে কোথা থেকে? চকিত দৃষ্টিতেই সে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো হাসির উৎসটা। হঠাৎই তার চোখ আটকে গেল এক বৃষ্টিবিলাসী রমণীর পানে। হালকা নীলরঙা কলেজ ড্রেসটা ভিজে লেপ্টে রয়েছে শরীরে। সেদিকে খেয়াল ছিল না মেয়েটির। অষ্টাদশী সেই রমণীত বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে ব্যস্ত ছিল বৃষ্টি বিলাসে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি ভিজিয়ে দিচ্ছিল তার ফর্সা মুখশ্রী আর গোলাপি রঙা অষ্টযুগলে। তন্দ্র দোকানের ছাউনির নিচে দাঁড়িয়েই মুগ্ধ দৃষ্টিতে দেখছিল এক বৃষ্টিবিলাসী রমণীকে। কিন্তু তার মুগ্ধতা হয়তো সহ্য হলো না প্রকৃতির। বৃষ্টি থেমে গেল একটু পরে, মেয়েটাও চলে গেল। সেই প্রথম দেখাতে তন্দ্রের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ওই বৃষ্টিবিলাসী রমণী। ঠিক এতটাই জায়গা করে নিয়েছিল যে ঘুমের ঘরের রমণী ভেসে উঠত তার স্বপ্নে। ওই প্রথম দেখাতেই তন্দ্রর চিন্তা চেতনায় সম্পূর্ণভাবে জায়গা করে নিয়েছিল মেয়েটি। তন্দ্র আগে প্রথম দেখায় ভালোবাসা কথাটি বিশ্বাস করত না। তবে এই ঘটনার পর সে প্রথম দেখায় ভালোবাসা বিশ্বাস করতে শুরু করেছিল মনে প্রাণে। বেশ কয়েক মাস সে ওই রমণীকে খুঁজেও ছিল, কিন্তু কোথাও পায়নি। পাবে কিভাবে?
নাম পরিচয় ঠিকানা কিছুই না জেনে কাউকে পাওয়া কি এতটাই সহজ নাকি? শেষমেশ খোঁজার আশাবাদ দিয়ে রেখেছিল সে। শুধু বিশ্বাস করেছিল যে ভাগ্যে থাকলে সে মেয়েটির দেখা সে পাবে। এভাবে কেটে গিয়েছিল কিছু মাস। এরপর হুট করে মাস ছয়েক আগে তার মা এসে তাকে জানালো তার জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে। তার কোনো পছন্দ আছে কিনা। তার তখন পছন্দ ছিল ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো ছিল না। না সে মেয়েটার নাম জানতো, না পরিচয় আর না ঠিকানা। এমনকি এটাও জানতো না মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত, নাকি কোনো প্রেমিক আছে। মেয়েটার একটা ছবি পর্যন্ত তার কাছে ছিল না, যাকে দেখিয়ে সে বলবে, মা, এই মেয়েটাকে আমাকে এনে দাও। সেদিন তার কাছে কোনো উত্তর দেওয়ার মতো প্রমাণ না থাকায় মাকে বলেছিল, তোমার পছন্দে আমার পছন্দ মা। তন্দ্র খুব করে চেয়েছিল মায়ের পছন্দকে মেনে নিয়ে জীবন কাটানোর চেষ্টা করবে সে। কিন্তু তার মনের গভীরে রয়ে গিয়েছিল সেই বৃষ্টিবিলাসী সেদিনের রমণী। হাজার চেষ্টা করেও সে ভুলতে পারেনি মেয়েটাকে। মনের মধ্যে প্রিয় রমণীকে রেখে নিজের জন্য বরাদ্দকৃত পাত্রীকে তখন আর দেখতে ইচ্ছে হয়নি তার। মনে মনে ভেবেছিল, মায়ের পছন্দে যখন বিয়ে করেছে তখন মায়ের পছন্দে হলেই হবে। সে না হয় একটু সময় নিয়ে নিজের মন থেকে সেই বৃষ্টিবিলাসী রমণীকে মুছে দিয়ে নিজের বউয়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তবে তার হলো না। বিয়ের মাত্র কয়েকদিন পর যখন সে নিজের মন থেকে সেই রমণীকে মুছে ফেলার চেষ্টায় ব্যতিব্যস্ত দিন কাটাচ্ছিল, তখন হুট করে সে রমণী এসে দাঁড়ালো তার সম্মুখে। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আড্ডা দিতে দিতে হঠাৎ করে তার পাশের টেবিলে চোখ পড়তে যেন থমকে গিয়েছিল সে। হৃৎপিণ্ড তার দ্রুতগতিতে লাফিয়ে উঠেছিল সেদিন। হৃদয়ের কোনো আবারও সেই পুরনো প্রেম মাথা চাড়া দিয়ে উঠেছিল খুব করে। সে যে বিবাহিত সে যেন সেদিন ভুলেই বসেছিল। বন্ধুদের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে আড়ালে পিছু নিয়েছিল সেদিন তার প্রিয় রমণীর। এরপর থেকে রোজই সবার অগোচরে সেভাবে পিছু নিত মেয়েটার। একদিন মেয়েটার সম্পর্কে সব খোঁজ খবর নিতে নিতে জানতে পারল মেয়েটার নাম চৈতালি। ভেবেছিল সে তখনই নিজের মনের কথা জানিয়ে দেবে মেয়েটিকে, কিন্তু বিয়ে নামক একটি বন্ধন তার হাত পা বেঁধে রেখেছিল। নিজের বিয়ের কথা খেয়ালে আসতেই সে পিছু ছেড়ে দেয় নিজের ভালোবাসার মানুষটির। নিজেকে বোঝানোর চেষ্টা করে সব রকম ভাবে। বড্ড দোতানায় পড়ে গিয়েছিল সে। কি করবে ভেবে পাচ্ছিল না। দিন দিন যেন ডিপ্রেশন নামক কালো ছায়া ঘিরে ধরেছিল তাকে। নিজের মনকে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে সে বিবাহিত, কিন্তু মনটা বসতে চায়নি। শেষে এমন একটা অবস্থা হয়েছিল যে মেয়েটিকে ছাড়া যেন তার বেঁচে থাকায় দায়। ওই মেয়েটির স্থানে অন্য মেয়েকে কল্পনাতে আনতেও যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তার। শেষে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল একদিন মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবে সে। কিন্তু মেয়েটা হারিয়ে গেল আবার, আর খুঁজে পেল না তাকে। এদিকে বাবা মাও চাপ দিচ্ছিল তার বউ তুলে আনার জন্য। মেয়েটাকে আর বাপের বাড়ি ফেলে রাখতে নারাজ ছিল তার মা। মনের মধ্যে অস্থিরতা, ডিপ্রেশন, নিজের ভালোবাসার মানুষকে খুঁজে না পাওয়া, অন্য কাউকে তার স্থানে বসানো, সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছিল তন্দ্র। ওই সময়টাতে তার ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল মরে যেতে। একদিকে নিজের বিয়ে করা বউকেও ঠকাতে বুক কাঁপছিল, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকেও ভুলতে পারছিল না। এত টানাপোড়েনে বইয়ের মুখটা দেখা বা তার নাম জানারও ইচ্ছে হয়নি তন্দ্রর। সে ভেবেই নিয়েছিল আত্মহত্যা করবে। না, সে তার জীবন রাখবে, আর না কাউকে ঠকাবে। সেদিন রাতে আত্মহত্যা করবে বলে বিষও কিনেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি নিজেকে শেষ করতে। বিষ খাওয়ার ঠিক আগ মুহূর্তে তার চোখের সম্মুখে ভেসে উঠেছিল বাবা মা, ভাই আর নিজের প্রিয় রমণীর মুখটা। সেদিন আত্মহত্যা না করার পাশাপাশি সে এটাও ভালোভাবে বুঝেছিল, না তার ওই রমণীকে ভোলা সম্ভব, আর না অন্য কাউকে ভালোবাসা সম্ভব। না জেনে না শুনে কিভাবে যে ওই রমণীর প্রতি তন্দ্র এতটা ভালোবাসা জন্মালো সে নিজেও জানে না। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছে তাই জন্মেছে, কিন্তু সৃষ্টিকর্তা তার বিয়ের আগে এটা চাইলেই তো হতো। তাহলে তার জন্য আজ একটা মেয়ের জীবন নষ্ট হতো না। মরতে তো আর পারল না তন্দ্র, কিন্তু ঠিকভাবে বাঁচতেও পারছিল না। শেষে আর উপায় না পেয়ে সিদ্ধান্ত নিল সে তার অদেখা বউকে ডিভোর্স দিবে। এমনিও মেয়েটাকে সে ভালোবাসে না, দেখেনি কখনো। ভালোবাসা ছাড়া কি কোনো সংসার সংগঠিত হয়? তার সাথে মেয়েটার জীবন বাদলে মেয়েটার জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। শারীরিক সুখী সব, ভালোবাসার কি প্রয়োজন নেই? অবশ্য তন্দ্র যে তার বিয়ে করা মেয়েটিকে শারীরিক মানসিক কোনো সুখ দিতে পারবে না। ভালোবেসে নিজের মনের কোনো একজনকে রেখে অন্য নারীর কাছে সে যেতে পারবে না, হোক সে তার বিয়ে করাবো। এতটাও বেহায়া পুরুষ নয় সে, যেখানে সে কোনোদিন ভালোবাসতে পারবে না মেয়েটাকে,
সেখানে তাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেওয়াটাই শ্রেয় মনে করেছে তন্দ্র। ওই মেয়েটারও তো অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার, কাউকে ভালোবাসার। সব কিছু বিবেচনা করেই ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছিল সে। কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটাই তার বউ। বিয়ে করে বউকে একবারের জন্য না দেখে জীবনে যে কত বড় ভুল করেছে আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্তত চোখের দেখা হলেও একবার তার বিয়ে করা বউকে দেখা উচিত ছিল। তাহলে হয়তো আজ এত বড় একটা ভুল তার দ্বারা হতো না, কিছুতেই না। আর এতদিনে সে তার ভালোবাসার মানুষকেও পেয়ে যেত। এতটা ডিপ্রেশন আর কঠিন সময় পার করতে হতো না তাকে। আত্মহত্যার মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হতো না। পাগলের মতো দিন যাপন করতে হতো না। সব দোষ তার। তার জন্য আজ এমনটা হচ্ছে এখন। সে একবার অন্তত নিজের বইয়ের ছবি দেখলে কি এমন হতো। আজ মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে। পাওয়ার আগে সে হারিয়ে ফেলেছে নিজের প্রিয় মানুষটাকে, যার অপেক্ষায় এতদিন প্রহর গুনেছে। প্রহর শেষে সে আজ হারিয়ে গেছে। তন্দ্র আজ এটাও বেশ ভালোই বুঝতে পারছে যে সৃষ্টিকর্তা কেন ওই মেয়েটির প্রতি তার এতটা গভীর ভালোবাসার সৃষ্টি করেছিল। কারণ ওই মেয়েটি তার স্ত্রী ছিল। স্ত্রীর প্রতি সৃষ্টিকর্তা ভালোবাসার সৃষ্টি করবে না তো কার প্রতি করবে? শুধুমাত্র সেই বোকা ছিল। সবটা তার সামনে থাকার পরও সে একবার চেয়ে দেখেনি আশেপাশে। অবশ্য দেখার চেষ্টাও করেনি। তার ভুলের কারণেই এই দশা। সবটাই এলোমেলো হয়ে গেছে গোছানোর আগে। না, এই মুহূর্তে তাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। রাস্তার পাশে বসে থেকে উঠে দাঁড়ালো তন্দ্র। সব যখন তার কারণে হয়েছে, তখন তাকেই সবটা আবার ঠিক করতে হবে। এই ডিভোর্স কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে তাকে। এখন সবার আগে গিয়ে ডিভোর্স পেপার ছিঁড়তে হবে। এই ডিভোর্স আটকাতে হবে। কিন্তু ডিভোর্স পেপার ছিঁড়লে কি ডিভোর্স আটকে যাবে তন্দ্র আর চৈতালির? আবারও কি মেয়েটা ফিরে আসবে তার কাছে? এত কিছু ভাবার এখন সময় নেই তন্দ্রর। সে আর দেরি করলো না বেশি। যে পথে এসেছিল সেই পথে আবার ছোট লাগালো বাড়ির দিকে। বেলা গড়িয়েছে কিছুটা। সূর্যটা এখনও তার সম্পূর্ণ প্রখরতা নিয়ে জ্বলে না উঠলেও কিছুটা প্রখরতা অর্জন করেছে। ধীরগতিতে উঠে আসতে শুরু করেছে মাথার উপরে। চৈতালি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার বাড়ির সামনে। দেওয়ালে ঠেস দিয়ে হাত উচালো কলিং বেলটা বাজানোর উদ্দেশ্যে। কিন্তু সে শক্তি আজ যেন পাচ্ছে না সে। তন্দ্রর সময়ক্ষেত নিজের আত্মসম্মানবোধ এবং ক্রোধের জেরেই সই করে ছুড়ে দিয়ে এসেছে ডিভোর্স পেপারটা। কিন্তু এই মুহূর্তে তার হৃদয়ের অবস্থা সে কতটা নাজুক হয়ে পড়েছে তা একমাত্র সেই জানে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। নিঃশ্বাসটা যেন এই মুহূর্তে বন্ধ হয়ে যেতে চাইছে হৃদয়ের তীব্র দহনে। জীবনের প্রথম ভালোবাসা, তার স্বামী নামক পুরুষের সাথে আজ সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে এসেছে সে। যে পুরুষের মুখ থেকে একটাবার ভালোবাসি শব্দটা শোনার জন্য দিনের পর দিন ছটফট করেছে, সেই পুরুষের মুখ থেকে আজ শুনে এসেছে ভালোবাসি না শব্দ দুইটি। যন্ত্রণায় যেন জ্বলে যাচ্ছে চৈতালির ভিতরটা। না চাইতেও চোখ দুটো গড়িয়ে পড়ছে নোনা জলে। ছোটবেলা থেকে বাবা ভাইদের প্রতি আদরে কখনো কষ্ট অনুভব করার ফুসরত পায়নি সে। কিন্তু আজ সে যে তা অনুভব করছে। সে ভীষণভাবে অনুভব করছে কষ্ট কি। তার ভাইয়েরা সবটা জানলে ঠিক কি প্রতিক্রিয়া দিবে জানা নেই। আর বাবা, সে ঠিক কী করবে? এই বৃদ্ধ বয়সে 2 দিন আগেই লোকটা ছুটে গিয়েছে দেশের বাড়িতে। 6 মাস পরে তো চৈতালিকে তার শ্বশুর বাড়িতে তুলে নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী 6 মাস পেরোতে তার বাবা ছুটে গিয়েছে তাদের দেশের বাড়িতে। বাড়িঘরে টুকটাক কাজ ছাড়তে। রং ওঠা পুরনো বাড়ি তাদের। অনেক স্থান থেকেই কিছুটা ইট সিমেন্ট খসে পড়েছে। বাড়িতে কেউ না থাকার দরুন তাদের দেশের বাড়িটার করুণ এই হাল। হঠাৎ করে যদি বিয়ের তারিখ পড়ে তখন বাড়ি সাজাবে নাকি বাড়ি মেরামত করবে তা একটু আগেভাগেই সেখানে ছুটে গেছে তার বাবা ইফতেখার চৌধুরী। যদিও শহরে তাদের এই বাড়িতে বসেও বিয়েটা সম্পূর্ণ করতে পারত তারা, কিন্তু ইফতেখার চৌধুরী বড় ইচ্ছে সে তার একমাত্র মেয়ের বিয়ে গ্রামে বসে দিবেন। গ্রামের সকল লোককে দাওয়াত করে খাওয়াবেন। অবশ্য মাস 6 আগে চৈতালির আকরটাও তাদের গ্রামের বাড়িতেই বসে করানো হয়েছিল, যার দরুন শহরে তাদের বাড়ির আশেপাশে লোক তার বিয়ে হয়েছে জানে না বললেই চলে। ইফতেখার চৌধুরীর ইচ্ছে ছিল এবার সবাইকে জানিয়ে শুনিয়ে রাজকীয়ভাবে নিজের একমাত্র মেয়েকে তুলে দিবেন। কিন্তু তার আগে যে তার মেয়ের সাক্ষাৎ হলো, একটি মেয়ের জীবনের সবচেয়ে করুণ অধ্যায় ডিভোর্সের। চৈতালির হৃদয় জ্বলে উঠল আরও। বাবাকে এবার সে কি জবাব দিবে? ভাইরাও কিছু জানে না এখনো। সকালবেলা যখন এক অল্প বয়সী যুবক এসে দরজার কলিং বেল বাজিয়েছিল, তখন দরজাটা খুলে দিয়েছিল বাড়ির কাজের লোক কাশেম আলী।
দরজা খুলতেই যুবকটি যখন বলেছিল চৈতালি নামে চিঠি এসেছে একটা, তখন কাশিম আলী দেরি না করে ডেকে দিল তাকে। কলেজে যাওয়ার জন্যই বের হচ্ছিল সে। হঠাৎ তার নামে চিঠি এসেছে শুনে অবাক হয়েছিল বেশ। তাকে আবার কে চিঠি দিবে ভেবে পাচ্ছিল না। চামড়ার ব্যাগটা কাঁধে চাপিয়ে দরজার কাছে গিয়ে সে নিল চিঠিটি। চিঠির উপরে তন্দ্রর নাম দেখে হৃদয়ে যেন উষ্ণ প্রেমেরা দলা দিয়েছিল তখন। বিয়ের 6 মাস পর লোকটা চিঠি দিয়েছে তাকে, তাও এই যুগে এসে। নিশ্চয়ই লোকটা রোমান্টিক হোক। খুশিতে বাকুম বাকুম করতে করতে চিঠির খামটা খুলে তার ভেতর থেকে শুভ্রবর্ণ কাজে কালো কালির লেখা একটি চিঠি বের করে আনলো সে। কাগজের ভাঁজ খুলে চোখের সামনে ধরতে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল তার তৎক্ষণাৎ। মনে হচ্ছিল বুকের ভেতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে এই মুহূর্তে। কি করবে ভেবে পাচ্ছিল না। আকস্মিক ঘটনায় যেন হতবুদ্ধি হয়ে পড়েছিল মেয়েটা। বেশি ভাবতে না পেরে ওভাবে তন্দ্রর বাড়ির দিকে ছুটে গিয়েছিল সে। মনে ছিল অজস্র প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর একটা প্রশ্ন সে করেনি তন্দ্রকে। সকালের সকল কথা মনে পড়তেই তার ছেলের হাসি হাসল চৈতালি। চিঠিতে পেয়ে সে কি ভেবেছিল আর কি হলো। এই একটা খামি কেড়ে নিল তার জীবনের সুখময় সবচেয়ে বড় অধ্যায়। নিমিষে তার শরীরে লাগিয়ে দিল ডিভোর্সি তকমা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল চৈতালি। নিজেকে একটু ধাতস্থ করে কাপা কাপা হাতে চাপল দরজার কলিং বেলটা। খানিক সময় যেতে এক সুন্দরী নারী এসে দরজাটা খুলে দিল। চৈতালি চোখ তুলে তাকালো সামনের দিকে, তবে বলতে পারল না কিছুই। কেমন বিধ্বস্ত বিষণ্ণ মুখশ্রী তার। মেয়েটার মুখের কোনোভাবে নজর এড়ালো না তার সম্মুখের যুবতী। চৈতালির এমন বিধ্বস্ত অবস্থা নাড়িয়ে দিল তার ভিতরটা। সম্পর্কে এই নারী চৈতালির বড় ভাইয়ের বউ সাজিয়া। সে দ্রুতই তার হাত বাড়িয়ে আগলে নিল চৈতালিকে। বিচলিত কণ্ঠে শুধালো, এ কি চৈতালি, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? চৈতালি বলতে পারল না কিছু। কাছের মানুষদের সান্নিধ্যে এসে এতক্ষণ কণ্ঠনালীতে আটকে রাখা কান্নারা যেন দলা পাকিয়ে উগরে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আর সংযত রাখতে পারল না মেয়েটা। ঝাঁপিয়ে পড়ল সে সাজিয়ার দিকে। তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল চৈতালি। কান্না জড়িত কণ্ঠে বলল, আমার সব শেষ ভাবি, সব শেষ। সাজিয়া বলতে পারল না কিছুই। কি বলবে সে? ঠিক কী কারণে মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা এখনও জানে না সে। তবে মেয়েটার কান্নায় তার হৃদয় বিষাদে পরিপূর্ণ হয়ে উঠেছে। মেয়েটাকে যে বড্ড ভালোবাসে সে। এ বাড়িতে যখন সে প্রথম বউ হয়ে এসেছিল তখন এই মেয়েটার বয়স আর কতই বা হবে, 12 বা 13 বছর। সে থেকে এ অবধি মেয়েটাকে আদর যত্ন দিয়ে মানুষ করেছে সে। কখনো চোখ থেকে এক ফোঁটা পানি অবধি ঝরতে দেয়নি এই মেয়েটার। আজ সে মেয়েটার কি এমন হলো যে এভাবে অঝরে কাছে। সাজিয়া আলতোভাবে হাত বুলিয়ে দিতে শুরু করলো চৈতালির মাথায়। নরম কণ্ঠে বলল, কি হয়েছে আমাকে বল, এভাবে কাছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? সাজিয়ার নরম কথায় চৈতালির কান্নার স্বর বেড়ে গেল আরও। সে বলতে পারল না কিছুই, শুধু হাউমাউ করে কেঁদে যাচ্ছে সাজিয়াকে জড়িয়ে ধরে। সাজিয়া বিচলিত হয়ে পড়ল আরও। চিন্তা বাড়ল তার। কি হয়েছে মেয়েটার ভেবে পাচ্ছে না সে। এই মুহূর্তে বাড়ির কোনো পুরুষেরা বাড়িতেও নেই। সবাই যার যার কাজে বেরিয়েছে। চৈতালির কান্নার শব্দ শুনেই ইতিমধ্যে রান্নাঘর থেকে দৌড়ে এলো তার মেজো ভাবি রিমা। চৈতালির এমন বিধ্বস্ত অবস্থা দেখে যেন আটকে উঠল সে। দৌড়ে এলো তাদের চৈতালির কাছে। সাজিয়ার পানে তাকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, ওর কি হয়েছে বাবু, এভাবে কাঁদছে কেন? সাজিয়া তাকালো রিমার পানে, বলল, বুঝতে পারছি না মেঝো, বলছে না কিছু। তুই তাড়াতাড়ি তোর বড় ভাসুর আর বাকিদের কল করে দো, একটু দ্রুত বাড়িতে আসতে বল। রিমা সময় ব্যয় করল না একটুও। বড় ভাবির কাছ থেকে আদেশ পাওয়ার সাথে সাথেই সে ছুটল মোবাইলের দিকে। দ্রুতই কল করতে লাগলো সবার কাছে। 5 ভাই আর বাবার আদরের বোন চৈতালি। বড় 2 ভাই বিয়ে করলেও ছোট 3জন এখনও অবিবাহিত ভার্সিটি পড়ুয়া। তবে 5 ভাই যেন চোখে হারায় বোনকে। বোনের একটু কষ্ট যারা সহ্য করতে পারে না, তারাই সে বোনের এই বিধ্বস্ত অবস্থা থেকে কি কাণ্ড ঘটাবে কে জানে। ঘণ্টাখানেকের মধ্যেই চৈতালির 3 ভাই পৌঁছে গেল বাড়িতে। বোনের অবস্থা শুনে আর চুপ করে বসে থাকতে পারেনি কোথাও। অন্য 2 ভাই আসার চেষ্টায় ছিল। ভীষণভাবে হতে বের হতে পারেনি ভার্সিটি থেকে। যদিও ততক্ষণে কান্না থেমে গেছে তার। এখন থেমে থেমে হেসকে উঠছে তার। বাড়িতে এসেই ড্রয়িং রুমের সোফায় 3 ভাই ঘিরে বসলো চৈতালিকে। কাঁদতে কাঁদতে মেয়েটার ফর্সা মুখশ্রীর রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ফুলে উঠেছে। বোনের এই অবস্থা বিচলিত করে তুলল 3 ভাইকে। হাসান চৌধুরী, চৈতালির বড় ভাই, ব্যাকুল কণ্ঠে শুধালো,
তোর চোখ মুখ কেমন কেমন লাগছে বল আমাকে। কি হয়েছে আমার বোনটার? চৈতালি তার রক্তিম চোখ জোড়া তুলে তাকালো ভাইদের পানে। বুক চেড়ে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। এখন তো আর তাদের কাছ থেকে লুকানোর কিছুই নেই। ডিভোর্স যেহেতু হয়ে গেছে, সেহেতু বিষয়টা সবার সামনে চলে আসবে শীঘ্রই। চৈতালি তাই আর লুকালো না কিছুই। একে একে বলতে শুরু করলো সবটা। সম্পূর্ণ কথা শেষ করতেই আবারও ডুকরে কেঁদে উঠল সে। সাথে সাথেই হুঙ্কার দিয়ে উঠল চৈতালির মেজো ভাই হাবিব চৌধুরী। ক্রোধের চোখ দুটো তার রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালের রগগুলো ফুলে নীলচে বর্ণ ধারণ করেছে। গভীর ক্রোধে মত্ত হয়ে সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সোফার গায়ে একটা লাথি মেরে হুঙ্কার তুলে বলল, কুত্তার বাচ্চা, এত বড় সাহস! আমার বোনকে কাঁদিয়েছে। আমার বোনের জীবন নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছে। ওকে তো আমি আজ খুন করে ফেলবো। ক্রোধে ফুঁসে উঠল চৈতালির বড় ভাই হাসান চৌধুরী এবং মেজো ভাই হামিদ চৌধুরীও। জীবনের চোখ থেকে তারা কোনোদিন এক ফোঁটা অশ্রু গড়াতে দেয়নি। আজ সেই বোনকে কাঁদিয়েছে কোনো এক ছেলে। হাসান চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, আগেই বলছিলাম এত তাড়াতাড়ি আমি আমার বোনকে বিয়ে দেব না। কিন্তু বাবা, আমার কোনো কথা শুনলেন না তখন। ছেলে নাকি ভালো ভীষণ, তাই বাবা বিয়েটা দিয়ে দিলেন। ছেলে যদি এতই ভালো হয়, তবে আজ কেন আমাদের বোনের এই দশা? আমার বোনকে কাঁদিয়েছে ওর, ওর এত বড় কলিজা। ইচ্ছে তো করছে ওর ওই কলিজা টেনে ছিঁড়ে ফেলতে। সেজ ভাই হামিদ চৌধুরী মনে মনে তীব্র ক্ষেপে থাকলেও এ সময়ে চুপ থাকার শ্রেয় মনে করলেন তিনি। ভাইরা এমনি ক্রোধে অন্ধ। এই সময় যদি সেও তাদের সাথেই যোগ দেয়, তবে চারদিককে সামলাবে। বোনের অবস্থাতেও তো ভীষণ নাজুক। হামিদ চৌধুরী এগিয়ে গেল আদরের বোনের কাছে। বোনের মাথায় হাত বুলিয়ে আশ্বাসের সুরে বলল, কাঁদিস না বোন, আমরা তোর ভাইরা আছি না, সব ঠিক করে দেব। চৈতালির চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। খুব করে তার বলতে ইচ্ছে হলো, কি ঠিক করে দিবে তোমরা? তোমরা কি পারবে তন্টু মির্জাকে আমার কাছে এনে দিতে? তোমরা কি পারবে তার মনে আমার জন্য আজ বীজ বপন করতে? পারবে কি তার আর আমার ছোট্ট একটা সংসার গড়ে দিতে? কিন্তু চৈতালি এ ধরনের অন্যায় আবদার করল না ভাইদের কাছে। ভাইদের কাছে আবদারগুলো করলে হয়তো তার ভাইয়েরা জোর করে হলেও তন্দ্রকে এনে দিত তার কাছে, বাধ্য করত তার সাথে সংসার করতে। সেইটুকু ক্ষমতা তার ভাইদের আছে, সে কথা চৈতালি জানে বেশ ভালোভাবে। তবে সেই ক্ষমতার অপব্যবহার করেই খুব কি লাভ হবে? হবে না মোটেই। জোর করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না কখনো। ভালোবাসা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার, যেখানে হাত নেই আমাদের কারো। যে মানুষটা ভালোই বাসে না চৈতালিকে, তাকে ছেড়ে যেতে চায়, তাকে চৈতালি আটকে রাখতে চায় না। যে চলে যেতে চায়, তাকে যেতে দেওয়াই উচিত। চলে যেতে যাওয়া মানুষকে ক্ষমতার অপব্যবহার করে নিজের কাছে আটকে রাখার মতো এত বড় আত্মসম্মানহীন নারীও নয় চৈতালি। তাই তো অত্যন্ত ভালোবাসার পরেও সে আজ ভালোবাসার মানুষটাকে মুক্তি দিয়ে এসেছে। তাদের পথ সম্পূর্ণ আলাদা করে এসেছে। চৈতালির বড় ভাই এসে বসলো তার পাশে। দুই ঠোঁট ফাঁকা করে বলতে উদ্যত হলো কিছু একটা, তবে বলতে পারলো না। তার আগেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল শব্দ করে। রিমা দাঁড়িয়েছিল ভাই বোনদের পাশে। কলিং বেলের শব্দ পেতে জোর কদমে দরজার দিকে ছুটল সে। হয়তো বাড়ির আর দুজন পুরুষও চলে এসেছে। বোনের এই অবস্থা দেখে এরা দুজনদের ঠিক কি করবে ভেবে পাচ্ছে না রিমা। এমনি বয়সটা কম হওয়ায় এই দুই ভাইয়ের রক্ত ওই তিন ভাইয়ের থেকেও গরম বেশি। এরা কথায় কথায় রাগে ছোটখাটো বিষয় পর্যন্ত রেগে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। মনে একরাশ ভয় নিয়ে দরজা খুলল রিমা। সম্মুখে তাকাতে যেন আটকে উঠল সে। একে তন্ত্র মির্জাটাও এ সময়ে এই বাড়িতে? এই ছেলের সেধে মরার শখ হয়েছে নাকি? নির্ঘাত তাই হবে। নয়তো এত বড় একটা কাণ্ড ঘটিয়েও এই সময়ে বাড়িতে এসে তো উপস্থিত হওয়ার কথা নয় এর। শিকার নিজে যেন ধরা দিতে এসেছে শিকারীর দৌড় গড়ায়। বিয়ের সময় গ্রামের বাড়িতে বসে তন্দ্রকে দেখেছিল রিমা, তাই তাকে চিনতে ততটাও বেগ পেতে হয়নি তার। তবে এই তিন ভাইয়ের হাতে পড়লে একে যে তার কেউ চিনতে পারবে না, সে বিষয়ে নিশ্চিত রিমা। এক ঘুষিতেই তো মুখের নকশা বদলে দেবে এর। রিমা ভয় পেল ভীষণ। কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। চৈতালির সাথে ছেলেটা অন্যায় করেছে জানে, সে তাই বলে সাক্ষাৎ জমির দুয়ারে কি পাঠিয়ে দিবে? এতটা নির্দয় নয় সে। রিমা হাত উঠিয়ে ইশারা করলো তন্দ্রর দিকে, বলল চলে যেতে। কিন্তু হায়, তন্দ্র গেল না। উল্টো গলা উঁচিয়ে বলল, চৈতালি আছে? রিমার এমন কপাল চাপড়ানোতে ইচ্ছে হচ্ছে না। এই ছেলে মার না খেয়ে বোধ হয় এখান থেকে নড়বে না এক পাও। মার খাওয়ার বোধহয় বড্ড শখ হয়েছে তার। রিমা আবারও ইশারা করলো তন্দ্রর দিকে।
ফিসফিসিয়ে বলল, বাঁচতে চাইলে এখনই চলে যাও এখান থেকে। রিমার কথা হয়তো বুঝলো তন্দ্র, বা হয়তো বুঝলো, কিন্তু সে চৈতালির সাথে কথা না বলে যেতে চাইল না। নয়তো এমন বোকামি তো করে না কেউ। আবারও গলা উচালো তন্দ্র, বলল, চৈতালিকে একটু ডেকে দিবেন, ওর সাথে কথা ছিল একটু। কিছুটা ভুল বোঝাবুঝির কারণে কথাটা আর সম্পূর্ণ করতে পারল না তন্দ্র। তার আগে তার নাক বরাবর শক্ত পৌরশালী হাতের একটা বিশাল আকারের ঘষে এসে আঘাত করলো। ছিটকে বাড়ির বাইরে পড়ল সে। মুহূর্তে নাকের ছিদ্রপথে গলগল করে বেরিয়ে আসতে শুরু করলো তাজা লাল তরল রক্ত। তন্দ্র তাকালো বাড়ির দরজার দিকে। নজর এলো হাসান চৌধুরীকে। হাতদ্বয় মুষ্টিবদ্ধ করে ক্রোধ ফুঁসছে সে। হাত জোড়া মুষ্টিবদ্ধ করা। একটু আগের ঘুষিটা যে তার হাত থেকে এসেছে তার বোঝাতে বাকি রইল না তন্দ্রর। সে হাত উঁচিয়ে স্পর্শ করলো নিজের নাকে। হাতটা চোখের সামনে এনে দেখল রক্ত, তবে রাগল না সে। এই পরিস্থিতিতে তার রাগটা বড্ড বেমানান। আজকের সব কিছুর জন্য দায়ী সে, শুধুমাত্র সে। তার ভুলের কারণে আজ এত কিছু হচ্ছে। আজ যদি তার বোনের সাথে কেউ এমন কাজ করত, তবে তার প্রতিক্রিয়া হয়তো এমনই হতো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তন্দ্র। সবাইকে সবটা বুঝে বলাটা ভীষণ জরুরি। হয়তো সবাই সব ভুল তার, তবে শুধরে নেওয়ার একটা সুযোগ তো চাইতে হবে তাকে। যেভাবে হোক মেয়েটাকে আবারও নিজের করে নিতে হবে। হারিয়ে যেতে দেওয়া যাবে না কিছুতেই। তন্দ্রর ভাবনার মধ্যেই তার দিকে এগিয়ে এলো হাসান চৌধুরী। তন্দ্রের দিকে ঝুঁকে দুহাত বাড়িয়ে শক্ত হাতে ধরল তার কলারটা। টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস তো কম নয়। তোর ওই পাপে মুখে আমার বোনের নাম উচ্চারণ করেছিস তুই। এত কিছু করেও শান্তি হয়নি তোর, আবার এসেছিস। তন্দ্র নিজের কলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলো হাসান চৌধুরীর। অপরাধীর কণ্ঠে বলল, দেখুন, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু হাসান চৌধুরী আরও শক্ত করে ধরল তন্দ্রর কলারটা। ক্রোধিত কণ্ঠে বলল, তোর কিন্তু তুই রাখ। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কাঁদিয়েছিস। যে বোনের চোখ থেকে আমরা আজ পর্যন্ত এক ফোঁটা পানি পড়তে দিইনি, সেই বোনকে কাঁদিয়েছিস তুই। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে মাটির দিকে আবারও ছুঁড়ে মারল তন্দ্রকে। পা উঁচিয়ে লাথি হাঁকিয়ে এগিয়ে এলো তার দিকে, কিন্তু মারতে আর পারল না। তার আগে তার মেজ এবং সেজো ভাই হাবিব চৌধুরীও হামিদ চৌধুরী এসে জাপটে ধরল হাসান চৌধুরীকে। যতই তারা রেগে থাকুক, তাদের চোখের সামনে এভাবে তাদের বড় ভাই মেরে ফেলবে কাউকে, তা তো আর দেখতে পারে না তারা। মানবিকতা বলেও তো একটা বস্তু আছে, তাই না? দুই ভাই আটকে দেওয়ার পরও শান্ত হলো না হাসান চৌধুরী। বরং সে গর্জে উঠল আরও। তাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো খুব করে। গভীর ক্রোধে হিসিয়ে বলল, ছাড় আমাকে। আমি আজ মেরে ফেলবো এই জানোয়ারটাকে। ততক্ষণে চৈতালিও ছুটে এসেছে বাইরে। হাজার হলেও এই ছেলেটাকে ভালোবাসে সে। যতই রাগ অভিমান দূরত্ব থাকুক না কেন, তাই বলে নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে মার খেতে দেখেও কষ্ট হবে না এমন তো নয়। তার ভাইয়ের থেকে তন্দ্রকে মার খেতে দেখে তার হৃদয়ে কষ্ট হচ্ছিল ভীষণ। তাই তো ছুটে এসেছে সে। চৈতালি পথ আগলে দাঁড়ালো বড় ভাইয়ের। কান্না জড়িত কণ্ঠে বলল, ওনাকে মেরো না আর, প্লিজ, ছেড়ে দাও ওনাকে। বোনের চোখে অশ্রু কিছুটা শান্ত করলো হাসান চৌধুরীকে। বোনের পানে শীতল দৃষ্টিতে তাকালো সে। নরম কণ্ঠে বলল, তোকে এতটা কষ্ট দেওয়ার পরও তুই এই জানোয়ারটাকে বাঁচাতে চাইছিস বোন। চৈতালি তার ছেলের হাসি হাসলো, বলল, কষ্ট? এটা তো আমার ভাগ্যে ছিল বড় ভাইয়া। এখানে দোষ নেই কারো। কপালে যা নিয়ে জন্মেছি তাই তো হবে। আমি এ বিষয়ে কাউকে দোষ দিতে চাইছি না ভাইয়া। হাসান সাহেব হয়তো বুঝলেন বোনের অবস্থাটা। সেই শান্ত ভঙ্গিতেই নিজেকে ছাড়িয়ে নিলেন হাবিব চৌধুরী এবং হামিদ চৌধুরীর বন্ধন থেকে। অতপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। চিবিয়ে চিবিয়ে বলল, আজ শুধু আমার বোনটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো আজ তোকে মেরে রাস্তার কুকুর দিয়ে খাওয়াতাম আমি। কথাটা সম্পূর্ণ করে গটগট করে সে চলে গেল ঘরের ভিতরে। তার পিছু পিছু হাবিব চৌধুরী এবং হামিদ চৌধুরী চলে গেল ভিতরে। তারাও কথা বাড়ালো না আর। বাইরে শুধু পড়ে রইল চৈতালি এবং তন্দ্র। চৈতালি পা বাড়ালো ভিতরে যাওয়ার জন্য। এই লোকের সাথে তারও তো আর কথা থাকতে পারে না কোনো। তন্দ্রকে উপেক্ষা করে বাড়ির ভেতরে চৈতালি প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে পারল না আর। তন্দ্র পিছন থেকে হাত টেনে থামিয়ে দিল তাকে। হঠাৎ প্রিয় পুরুষের সংস্পর্শে কেঁপে উঠল মেয়েটা। এই প্রথম তার প্রিয় পুরুষের স্পর্শ লাগলো, আর অঙ্গে হোক সেটা খুবই সামান্য। অনুভূতিরা যেন প্রজাপতির মতো ডানা মেলে উঠতে চাইল তার মনের মণিকোঠায়। তবে সেই অনুভূতিকে প্রশ্রয় দিল না চৈতালি।
পিছন ঘুরে শক্ত কণ্ঠে বলল, আপনাকে আমার হাত ধরার অধিকার দেনি, মিস্টার তন্দ্র মির্জা। তন্দ্র চুপসে গেল কিছুটা। নয়তো অন্য সময় হলে অধিকার দিতে হতো না। স্বামী হিসেবে স্ত্রীর হাত ধরার অধিকার এমনিতেই থাকতো তার। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। এই পরিস্থিতিতে মেয়েটাকে রাগিয়ে দিয়ে বা তার সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে তার লাভ হবে না মোটেও। উল্টো পরিস্থিতি আরও খারাপ হবে। তন্দ্র ছেড়ে দিল চৈতালির হাতটা। কাতর কণ্ঠে বলল, তোমার সাথে আমার কথা ছিল কিছু, প্লিজ। চৈতালি শুনল না তন্দ্রর কোনো কথা। কাটকাট কণ্ঠে বলল, আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। ভুলে যাবেন না, আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আর প্রাক্তনের সাথে কথা বলাটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন বিষয় নয়। প্রাক্তন শব্দটা যেন গলিত লাভা ঢেলে দিল তন্দ্রর কর্ণকোহরে। শব্দটা বুকে আঘাত করল তীব্র বেগে। প্রাক্তন? সে চৈতালির প্রাক্তন? ক্রমেই অস্থির হয়ে উঠল তন্দ্র। অস্থির কণ্ঠে বলল, প্লিজ, আমার কথা শোনো চৈতালি। চৈতালি শুনল না কোনো কথা। তন্দ্রকে উপেক্ষা করেই জোর কদমে পা চালিয়ে ঢুকে গেল ঘরের ভিতরে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তার মুখের ওপরে। তন্দ্র কলিং বেল চাপল কিছুক্ষণ, কিন্তু দরজা খুলল না আর কেউই। শেষে পাগলের ন্যায় দুই হাত দিয়ে দরজাটা ধাক্কালো সে। চিৎকার করে ডাকলো চৈতালিকে, কিন্তু মানবীর কঠিন হৃদয় গড়ল না একটু। সে দরজাটা খুলল না। তাই বলে তন্দ্র কি চলে যাবে? না, সে গেল না। চৈতালিদের বাড়ির সম্মুখে রাস্তার পাশে তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা। অপেক্ষা করতে রইল কখন চৈতালির একটাবার বাইরে আগমনের। হয়তো তখন সে একটু কথা বলার সুযোগ পাবে মেয়েটার সাথে। কিন্তু হাই, চৈতালি আর ওই দিন বেরোলো না বাড়ি থেকে। তন্দ্রর সাথে আর দেখাও হলো না তার। রাতের আধার হানা দিয়েছে প্রাকৃতিকে। ধীরে ধীরে সে পা দিয়েছে গভীরতায়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে যে রাত 12টা অতিক্রম করেছে আরও আগে। চারপাশে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে গেছে ইতিমধ্যে। শুধুমাত্র থেকে থেকে আশপাশ থেকে শোনা যাচ্ছে রাস্তার অলিতে গলিতে ঘুরে বেড়ানো অনাদরে অবহেলায় বেড়ে ওঠা নিরীহ কুকুরগুলোর বিষণ্ণ চিৎকার। তাদের সাথে সাথে আজ বুঝি বিষণ্ণতায় ছেয়ে গেছে তন্দ্র নামক মানবের হৃদয়। সে এখনো দাঁড়িয়ে আছে চৈতালির বাড়ির সম্মুখে। কিন্তু মেয়েটার দেখা পায়নি আজ। সে একটা বাড়ির জন্য মেয়েটা বাইরে বের হয়নি আজ। হয়তো হৃদয়ে কঠিন আঘাতে জর্জরিত হয়ে বাইরে বের হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। তন্দ্র সেই সকাল থেকেই চৈতালির বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকার দরুন পেটে কিছু পড়েনি এখনো। শুধু মাঝে মাঝে খুব তৃষ্ণার্ত হয়ে রাস্তার ধারের চায়ের দোকান থেকে একটু গলা ভিজিয়েছে। খুব বেশিক্ষণের জন্য মেয়েটার বাড়ির সামনে থেকে সে যায়নি কোথাও। পাছে যদি তার অনুপস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে আসে চৈতালি, আর তার সাথে দেখা না হয়ে সেই ভয়ে সারাদিন না খেয়ে থাকার দরুন শরীরটাও বেশ দুর্বল হয়ে পড়েছে তন্দ্রর। দাঁড়িয়ে থাকার শক্তি যেন আর পাচ্ছে না সে। পেটে ক্ষুধা থাকলেও অন্তরে জ্বালা ভরপুর কোনো খাবারের রুচিও হচ্ছে না তার। তন্দ্রর দুর্বল দৃষ্টিতে শেষ একবার তাকালো চৈতালির বাড়ির পানে। এখন আর মেয়েটার বাড়ি থেকে বের হওয়ার সম্ভাবনা নেই কোনো। হতাশার নিঃশ্বাস ফেলল সে। অতপর উঠে বসলো নিজের গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে ধীরগতিতে রওনা দিল বাড়ির দিকে। তৃষ্ণা বেগম অধীর আগ্রহে বসেছিলেন ছেলের বাড়িতে ফেরার অপেক্ষায়। সেই যে ছেলেটা বেরিয়ে গেল আর এলো না। ছেলের চিন্তায় ঘুমেরাও ধরা দিচ্ছিল না তার চক্ষুদয়ে। হাজার হলেও নিজের সন্তান তো, তার জন্য মায়ের হৃদয় পূর্বে এটাই স্বাভাবিক। ছেলেটা কোথায় গেল তাই বোধগম্য হচ্ছে না তৃষ্ণা বেগমের। অনেকবার কলও করেছিল ছেলের নাম্বার এসে, কিন্তু ছেলে ধরেনি। কোনো বিপদ আপদের আশঙ্কায় বুকটা ক্ষণে ক্ষণে কেঁপে যাচ্ছে তার। তৃষ্ণা বেগমের ভাবনার মধ্যেই দরজার কলিং বেল উঠল। আশায় বুক বাঁধালেন তৃষ্ণা বেগম। ওই বুঝি তার ছেলে এলো। তড়িঘড়ি করে দরজা খুলল মধ্যবয়স্ক নারী। দরজাটা খুলতেই ছেলের বিধ্বস্ত মুখশ্রী দৃশ্যমান হলো তার সম্মুখে। কলিজাটা মুচড়ে উঠল তৃষ্ণা বেগমের। কোনো মা কি তার ছেলেকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে সহ্য করতে পারে নাকি? ছেলের এহেন অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লেন তিনি। অস্থির কণ্ঠে বললেন, কি হয়েছে তোর তন্দ্র? তোকে এমন কেন দেখাচ্ছে? তন্দ্র জবাব দিল না মায়ের কথায়। মায়ের কণ্ঠস্বর শুনে একবার সে তাকালো মায়ের পানে। অতপর দুর্বল শরীর নিয়েই ধপ করে বসে পড়ল তার মায়ের কাছে। দুহাতে জড়িয়ে ধরল তৃষ্ণা বেগমের পা দুখানা। ডুকরে কেঁদে উঠল মুহূর্তেই। তৃষ্ণা বেগম অস্থির হয়ে পড়লেন আরও। ছেলের এহেন কান্নার শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছে প্রচণ্ডভাবে। ক্রমেই ব্যাকুল হয়ে উঠছেন তিনি। ব্যাকুল কণ্ঠে সে বলল, কি হয়েছে বাবা? এভাবে কাঁদছিস কেন? তন্দ্রর কান্না বাড়ল। কান্না বিজড়িত কণ্ঠে সে বলল, মা, ওকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমি বাঁচব না মা।
প্লিজ মা, ওকে এনে দাও আমার কাছে। ছেলের এহেন কথায় আশ্চর্য হলেন তৃষ্ণা বেগম। তবে কি তার ছেলে আসক্ত হয়েছে অন্য কোনো নারীতে, যার দরুন সে চৈতালির মতো একটা মেয়েকে ডিভোর্স দিতে উতলা হয়ে উঠেছিল? বিয়ে হয়েছে জেনেও অন্য নারীতে আসক্ত, সে কি এই শিক্ষা দিয়েছিলেন তার ছেলেকে? এতক্ষণ ছেলের কান্নায় তৃষ্ণা বেগম ব্যথিত হলেও ছেলের মুখের কথা শুনে ভীষণ রাগ হলো তার। রাগের তন্দুর থেকে পা ছাড়িয়ে নিলেন সে। ক্রোধিত কণ্ঠে বললেন, কাকে এনে দেব? তন্দ্রর কান্না থামল কিছুটা। অশ্রুসিক্ত দৃষ্টিতে সে তাকালো মায়ের পানে। বলল, চৈতালি। চৈতালিকে এনে দাও আমার কাছে মা, ওকে ছাড়া বাঁচব না আমি। তন্দ্রর মুখে চৈতালির নাম শুনে অবাক হলেন তৃষ্ণা বেগম। এ তো ভূতের মুখে রাম নাম। গত কয়েকদিন ঝামেলা করলো সে চৈতালিকে ডিভোর্স দিতে চায়, তাকে ভালোবাসে না সে। আর আজ সকালে ডিভোর্স মেয়েটাকে ডিভোর্স পেপার পাঠিয়ে এখন মাঝরাতে এসে কান্নাকাটি করছে তার চৈতালিকে চায়। ছেলেটা পাগল হয়েছে নির্ঘাত। তৃষ্ণা বেগম মুখ হলেন কিছু বলার জন্য, কিন্তু তিনি মুখ থেকে কোনো শব্দ বের করার আগেই তাদের পিছন কারো ভরা কণ্ঠের আওয়াজ ভেসে এলো। তৃষ্ণা বেগম আর তুন্দ্র তাকালো সেদিকে। তার চোখের সামনে দৃশ্যটা হলো আহসান মির্জার চেহারাটা। চোখ মুখ শক্ত তার, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে লোকটা। অবশ্য ছেলের এমন আচরণে কি বা রেগে না থাকতে পারে? আহসান মির্জা চোখ মুখ শক্ত করে এগিয়ে এলেন ছেলের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, এনে দিয়েছিলাম তো, কিন্তু তুমি রাখতে পারোনি তাকে। তন্দ্র মাথা নত করে ফেলল। অপরাধীর কণ্ঠে বলল, মানছি ভুল করিয়েছি আমি, আমার ভুলে হারিয়ে ফেলেছি তাকে। কিন্তু আমার কর্মের জন্য আমি অনুতপ্ত। আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। তবুও প্লিজ ওকে এনে দাও আমার কাছে। আমার চৈতালিকে চাই, প্লিজ। তোমরা আমাকে চৈতালিকে এনে দাও। আমি জীবনে আর তোমাদের কাছে কিচ্ছু চাইব না, শুধু চৈতালিকে এনে দাও আমার কাছে। আহসান মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। শক্ত কণ্ঠে বলল, চৈতালি কোনো খেলার পুতুল নয় যে তুমি আবদার করবে আর আমরা দোকান থেকে কিনে এনে দেবো তোমাকে। তাছাড়া শুনেছি তুমি নাকি ইতোমধ্যে ডিভোর্স দিয়ে দিয়েছো মেয়েটাকে। ডিভোর্সের পর আদৌ কোনো মেয়েকে ফিরে আনা সম্ভব কি? আর আমি যতদূর জানি, চৈতালি মেয়েটা যথেষ্ট আত্মসম্মানপূর্ণ একটা মেয়ে। ডিভোর্সের পর সে ফিরতে চাইবে না তোমার কাছে। তন্দ্র তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো বাবার পানে। অস্থির কণ্ঠে বলল, আমার আর চৈতালির কোনো ডিভোর্স হয়নি বাবা। আমি সকালেই ছিঁড়ে ফেলেছি ডিভোর্স পেপারটা। সেই ডিভোর্স পেপারটার কোনো অস্তিত্বই রাখিনি আমি। আর তো কোনো কোর্টে সাবমিট করা। আহসান মির্জা যেন নতুন করে আশা খুঁজে পেলেন। সেও জানি তন্দ্র ডিভোর্স দিক চৈতালিকে। তবে ছেলে যে কাণ্ড ঘটিয়েছে, নিতান্তই তা ভীষণ নিন্দনীয় কর্ম। এর জন্য অবশ্যই শাস্তি পাওয়া দরকার তার। আহসান মির্জা তাকালেন ছেলের পানে। থমথমে কণ্ঠে বললেন, তাহলে এখন একটা সুযোগ আছে তোমার কাছে। সুযোগের সদ্ব্যবহার করো আর নিজের বউকে ফিরানো নিজের কাছে। বোকামি অনেক করেছো, নিজেকে ব্যক্তিত্বহীন পুরুষে অনেকবার প্রমাণ করেছো। এখন নিজের বউকে ফিরিয়ে নিয়ে নিজের ব্যক্তিত্বে প্রমাণ দাও। তবে মনে রেখো, এ বিষয়ে আমরা তোমাকে সাহায্য করব না কোনো। অনেক বুঝিয়েছিলাম তোমাকে, তখন বুঝতে চাওনি আমাদের কথা। এবার নিজের ভুল তবে নিজেই শুধরে নাও। ভোরের আলো ফুটেছে। সূর্যটা তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে আকাশ জুড়ে। ব্যস্ত নগরীটাও ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। চারদিকে জনমানবের সমাগম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু চৈতালির দেখা নেই কোথাও। গত 4টা দিন ধরে রোজ তন্দ্র এখানেই অপেক্ষা করছে চৈতালির জন্য। সে হয়তো একটাবার বাড়ি থেকে বের হবে, আর তন্দ্র একটাবারের জন্য হলে দেখা করতে পারবে চৈতালির সাথে। একটু হয়তো কথা বলার সুযোগ পাবে মেয়েটার সাথে। সে আশায় বুক বেঁধে রোজ এখানে দাঁড়িয়ে থাকে সে। কিন্তু চৈতালি আর বাড়ি থেকে বের হয় না। মেয়েটা কি বের হবে না বাড়ি থেকে? পঞ্চম দিনের দিন বাড়ি থেকে বেরিয়ে এলো চৈতালি। যদিও তার ভাইরা আজও তাকে বাড়ি থেকে বের হতে দিতে চায়নি। অনেকটা জোর করেই আজ কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। এই পৃথিবীতে প্রতিদিনই কারো না কারো জীবনে লাগে সুখের ছোঁয়া, আবার কারো কারো জীবনে সূত্রপাত ঘটে বিষাদময় তার। তাই বলে কি জীবন থেমে থাকে? জীবনের রূপ রস গন্ধ সবকিছু হারিয়ে যাওয়ার পরও যতদিন শরীরবৃত্ত কার্যক্রমগুলো সচল থাকে, ততদিন এগিয়ে চলে জীবন। চৈতালির জীবনেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত কিছু। তার জীবনের আঙ্গিনা ছেয়ে গেছে বিষাদময় প্রলেপনে। তাই বলে তো আর ঘরের কোণে বসে থেকে শোক পালন করলে চলবে না। তাছাড়া বাড়ির কোণে বসে থাকলে মন পাড়ায় স্মৃতিরা হানা দেয় বেশি করে। বুকের ভেতরে উতলে ওঠে কষ্টগুলো। ইচ্ছে করে তৎক্ষণাৎ মরে যেতে, আবারও ফিরে পেতে ইচ্ছে হয় ভালোবাসার মানুষটাকে। সবকিছু ভুলে যাওয়া সম্ভব হয় না কিছুতেই।
তাও কলেজে গেলে বান্ধবীদের সাথে সময় কাটিয়ে যদি একটু ভুলে থাকা যায় নিজের জীবনের বিষাদময় অধ্যায়টা, সেই চেষ্টাতেই আজ চৈতালি বেরিয়ে এসেছে বাড়ির বাইরে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চৈতালির। কাঁধ ব্যাগটা কাঁধে চাপিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। বাড়ির বাইরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ এসে সম্মুখীন হলো তন্দ্র নামক পুরুষের। লোকটা দাঁড়িয়ে আছে কালো রঙের গাড়ির গায়ে হেলান দিয়ে। লোকটা এই কদিনেই কেমন যেন পাল্টে গেছে বলে মনে হলো চৈতালির। চোখ মুখ শুকিয়ে গেছে লোকটার, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মনে হচ্ছে যেন মানুষটা ঘুমায় না অনেক দিন। তন্দ্রুর এমন বিধ্বস্ত মুখশ্রীতিতে চৈতালির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন। খুব করে জানতে ইচ্ছে হলো লোকটার কাছে ছুটে যেতে, তার ক্লান্ত মুখশ্রী একটু ছুঁয়ে দিতে, কিন্তু নিজেকে সংবরণ করলো চৈতালি। নিজের চিন্তা চেতনাকে ধিক্কার জানালো সে। মনকে বোঝালো যে লোকটা তার সামনে দাঁড়ানো, সে এখন আর তার কেউ নয়। তার সামনে বা কাছে যাওয়ার কোনো অধিকার নেই তার। কিন্তু এই লোক এখানে এসেছে কেন? কেন দাঁড়িয়ে আছে তার বাড়ির সম্মুখে? প্রশ্নটা মনের কোণে উকি দিলেও তা নিয়ে তার ভাবতে চাইল না চৈতালি। যাকে নিয়ে তার ভাবনার কোনো অধিকার নেই, তাকে নিয়ে আর ভাবতে চায় না সে। অনেক তো ভাবল, ভেবে কি হলো? শেষ পর্যন্ত বিচ্ছেদ নামক এক যন্ত্রণাদায়ক অধ্যায়কেই বরণ করে নিতে হলো তাকে। তপ্ত নিঃশ্বাস ফেল চৈতালি। কাঁধের ব্যাগটা এক হাত দিয়ে চেপে ধরে তন্দ্রকে অপেক্ষা করে হাঁটা ধরল সামনের দিকে। তন্দ্রর সম্মুখে মেয়েটা যেতেই তার দিকে চোখ পড়ল তন্দ্রর। চৈতালিকে হঠাৎ সামনে দেখিয়ে যেন চমকালো সে। মনে মনে খুশি হলো ভীষণ। যাক, অবশেষে মেয়েটা তাহলে গুহা ছেড়ে বাইরে বেরিয়েছে। এখন একটু কথা বলা যাবে মেয়েটার সাথে। মনের কোণে এক অদৃশ্য আশা খুঁজে পেল তন্দ্র। দ্রুত সে হাঁটা ধরল চৈতালির পেছনে। পেছন থেকে তাকে ডাক দিল বার কয়েক। বলল, শোনো চৈতালি, আমার কিছু কথা আছে তোমার সাথে। চৈতালি শুনল না, একবার ফিরেও তাকালো না তন্দ্রর পণে। উল্টো সে তার পায়ের গতি বাড়িয়ে দিল আরো। এখান থেকে পালাতে পারলে যেন এই মুহূর্তে বাঁচে সে। তন্দ্র আবারও পিছন থেকে ডাকলো তাকে। বলল, চৈতালি, প্লিজ দাঁড়াও, কথা শোনো আমার। চৈতালি দাঁড়ালো না এবারও। সে যেন শুনতে পায়নি তন্দ্রর ডাক। সম্পূর্ণভাবে তাকে উপেক্ষা করে সে হেঁটে চলছে দ্রুত গতিতে। শেষে আর উপায় না পেয়ে তন্দ্র গলার জোর বাড়ালো আরো। এক প্রকার চিৎকার করে সে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈতালি, ভীষণ ভালোবাসি। থমকে গেল চৈতালি। পা জোড়া যেন থেমে গেল ওখানে। কি বলল তন্দ্র? সে ভালোবাসে চৈতালিকে? তন্দ্রকে এটাই বলল, নাকি ভুল শুনেছে সে? কাল বলল ভালোবাসি না, আজ বলছে ভালোবাসি। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না চৈতালি। তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো সে। সে ঠিক শুনল নাকি ভুল বিষয়টাতে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে আবারও সে জিজ্ঞেস করলো, কি বললেন আপনি একটু আগে? আবার বলুন। ততক্ষণে তন্দ্র পা চালিয়ে গিয়ে দাঁড়িয়েছে চৈতালির মুখোমুখি। মেয়েটার চোখে চোখ রেখে আবারও সে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈতালি। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল চৈতালির। এক মুখে কথা কথা বলেই পুরুষ, কাল ভালোবাসে না বলে বিচ্ছেদ চাইল, আর আজ ভালোবাসি বলে রাস্তায় পিছু করছে। ভালোবাসা কি হাতের ময়লা নাকি? চৈতালি অগ্নি দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। শক্ত কণ্ঠে বলল, নাটক শুরু করেছেন? ভালোবাসে না বলে ডিভোর্স দিলেন, এখন ডিভোর্সের পর বলছেন ভালোবাসেন? তোমার সাথে আমার ডিভোর্স হয়নি কোনো। আইনত তুমি এখন আমার স্ত্রী। অবাক হলো চৈতালি। সে নিজের ডিভোর্স পেপারে সই করল। তন্দ্রের সই তো আগে থেকেই করা ছিল। তাহলে ডিভোর্স হয়নি কিভাবে? চৈতালি অবাক সুরেই বলল, মানে, আমি সেদিন নিজের ডিভোর্স পেপারে সই করেছি, আপনিও করেছেন, তাহলে ডিভোর্স কিভাবে হলো না? তন্দ্র শীতল দৃষ্টিতে তাকালো চৈতালির পানে। বেশ শান্ত কণ্ঠে বলল, সে পেপার ছিঁড়ে ফেলেছি আমি, কোর্টে সাবমিট করিনি। আর যতদূর মনে পড়ে, তোমাকেও কখনো আমার মুখ থেকে 3 তালাকও দেইনি আমি। ইনফ্যাক্ট তালাক শব্দটা উচ্চারণও করিনি। তাহলে আমাদের ডিভোর্স কিভাবে হলো? চৈতালি অবাক হলো দ্বিতীয় দফায়। ডিভোর্স ডিভোর্স করে এত কিছু করে সে লোকে এখন কিনা বলছে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছে, সে সাবমিট করেনি কোর্টে। চৈতালি আবারও অবাক কণ্ঠে শুধালো, ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছেন কেন? আপনি নিজেই তো ডিভোর্স চেয়েছিলেন তখন। তন্দ্র অপরাধের মতো তাকালো চৈতির পানে। কাতর কণ্ঠে বলল, হ্যাঁ চেয়েছিলাম, কারণ তখন আমি জানতাম না অনেক কিছুই। আর এখন জেনেছি, বুঝেছি আমি ভালোবাসি তোমাকে, তাই ছিঁড়ে ফেলেছি সে ডিভোর্স পেপার। রাগ লাগলো চৈতালির। তার সাথে কি ডিভোর্স ডিভোর্স খেলা শুরু করেছে এই পুরুষ? ডিভোর্স চাইলো, অনেক কষ্টে নিজেকে মানিয়ে সে মেনে নিয়েছে এই ডিভোর্স।
নিজের ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ এটা কি কোনো অল্প স্বল্প কথা? তবুও নিজের কষ্টগুলোকে ভেতরে চেপে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে চৈতালি। কিন্তু এই পুরুষ কি শুরু করেছে তার সাথে? একবার তাকে কষ্ট দিয়েও কি মন ভরেনি আর? তাই রোজ নতুন নতুন নাটক করতে চলে আসে নাকি? সে কি ক্ষতি করেছে এই পুরুষের? প্রতিশোধ লোকটা এভাবে নিচ্ছে। কান্না পেল চৈতালির, কিন্তু কাঁদল না সে। অনেক কষ্টে নিজের কান্নার সংবরণ করে কণ্ঠে কাঠিন্য এনে বলল, নাটক করছেন আমার সাথে? আমাকে কি আপনার খেলনা মনে হয়, যে যখন ইচ্ছা ডিভোর্স পাঠিয়ে দিবেন বলবেন সই করে দিতে, আবার যখন ইচ্ছে আসবেন বলবেন আমি ভালোবাসি তোমাকে? ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি। তোমার আমার ডিভোর্স হয়নি। জীবনটাকে কি অভিনয়ের জন্য মঞ্চ বানিয়ে ফেলেছেন নাকি মিস্টার তন্দ্র মির্জা? আসলে আমি বুঝতে পারিনি। আমি কথাটা আর সম্পূর্ণ করতে পারল না তন্দ্র। কথার মাঝপথেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল চৈতালি। শক্ত কণ্ঠে মেয়েটি বলল, আমার আপনা থেকে কিছু শোনার নেই আর। আপনার ভাষ্যমতে আপনি ডিভোর্স দেননি আমাকে, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার ভাইয়াদের সাথে কথা বলবো এ বিষয়ে। তাদের বলবো যত তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে। একবার ডিভোর্স হয়নি তাতে কি হয়েছে, এবার হবে। তবে পার্থক্য হবে শুধুমাত্র আগেরবার আপনার তরফ থেকে আমার নিকট এসেছিল ডিভোর্স পেপারটি, এবার আমার নিকট থেকে আপনার নিকটে যাবে। ডিভোর্সের কথা শুনেই যেন কলিজাটা ধক করে উঠল তন্দ্রর। আগেরবার তো নিজের ভুলে কিছু না জেনেই ডিভোর্স দিয়ে চেয়েছিল সে, কিন্তু এবার না, সে কিছুতেই চৈতালিকে ডিভোর্স দিবে না। নিজে থেকে চৈতালিকে কিছুতেই দূরে যেতে দিবে না। যার জন্য এত কিছু, তাকে যদি আজ হারিয়ে ফেলতে হয় তন্দ্রকে। তন্দ্র অস্থির হয়ে উঠল, এগিয়ে গেল চৈতালির দিকে। নিজের দুই হাত বাড়িয়ে আলতোভাবে ধরল চৈতালির দুই হাত। অপরাধীর কণ্ঠে বলল, আমি মানছি আমি ভুল করেছি। তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ। আমার কথাটা শুধুমাত্র শোনো একবার। চৈতালি ঝাড়া মেরে নিজের হাত দুটো ছাড়িয়ে নিল তন্দ্রর হাতের ভাঁজ থেকে। কিছুটা অবাক সুরে বলল, শাস্তি? কিসের শাস্তি? ডিভোর্স দিতে চেয়েছিলেন, আমিও কোনো ঝামেলা ছাড়াই মেনে নিয়েছি। মুক্তি দিতে যাচ্ছি আপনাকে। আপনার তো আরও খুশি হওয়ার কথা। চেয়েছিলাম, কারণ তখন আমি জানতাম না। আর সহ্য করতে পারল না চৈতালি। অনেক হয়েছে। এই পুরুষ তাকে নিয়ে অনেক খেলেছে। সে এতদিন চুপচাপ সহ্য করেছে। বিয়ের মাত্র 6 মাসের মাথায় মধ্য দেখা সাক্ষাৎবিহীন ডিভোর্স দিতে চেয়েছে, তাও মেনে নিয়েছিল সে। কিন্তু এখন, এখন আবার এসেছে তাকে ভাঙতে। একবার ভেঙে শান্তি হয়নি। হঠাৎই রণমূর্তি ধারণ করলো চৈতালি। চেঁচিয়ে বলল, কি জানতেন না আপনি? আপনি জানতেন না আমি আপনার বিয়ে করাবো? আপনি জানতেন না বিয়ের 6 মাসের মাথায় একটা মেয়েকে ডিভোর্স পাঠালে তার মন হৃদয়ের উপর কিরূপ প্রভাব পড়বে? আপনি জানতেন না এই সমাজে একটা ডিভোর্সি মেয়েকে কোন চোখে দেখা হয়? নাকি আপনি জানতেন না একটা মেয়ের গায়ে ডিভোর্সের তকমা লেগে গেলে এই সমাজও তার বেঁচে থাকা দুষ্কর করে দিতে উঠে পড়ে লাগে? আপনি জানতেন, সবে জানতেন। শুধুমাত্র এখন না জানার ভান করে নাটক করছেন সবার সামনে। আপনাদের মতো পুরুষদের আমার ভালো করেই চেনা আছে আমার। তন্দ্রর অস্থিরতা বাড়ল। অস্থির কণ্ঠে সে শুধালো, দেখো, তুমি ভুল বুঝছো। আমি এগুলো কিছুই বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম, মেজাজ বিগড়ে গেল চৈতালির। এই মুহূর্তে এই পুরুষকে কিছুতেই সহ্য হচ্ছে না তার। চৈতালি পা বাড়ালো সামনের দিকে, বলল, আপনি কি বলতে চেয়েছেন বা চাইছেন? কোনোটাই আমার শোনার ইচ্ছে নেই আমার। পথ ছাড়ুন, যেতে হবে আমাকে। তন্ত্র পথ ছাড়ল না চৈতালির, উল্টো তার পথ আগলে দাঁড়ালো সে। অতপর বলল, প্লিজ চৈতালি, আমার পুরো কথাটা শোনো। তারপর না হয় যা শাস্তি দেওয়ার দিও। আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব। চৈতালি শুনল না কোনো কথা। ধাক্কা মেরে নিজের সামনে থেকে সরিয়ে দিল তন্দ্রকে। কাটকাট কণ্ঠে বলল, যা করেছেন অনেক করেছেন। অনেক সহ্য করেছি আমি। আর সহ্য করতে পারছি না। আপনি আমার সামনে আসবেন না। আর আমাকে বিরক্ত করার দুঃসাহসও করবেন না। এরপরও যদি করেন, তবে আমি আমার ভাইদের ব্যাপারটা জানাতে বাধ্য হব। কথাটা বলেই হনহন করে চলে গেল চৈতালি। তন্ত্র আহত হলো, ক্ষত বিক্ষত হলো তার হৃদয়। অসহায় দৃষ্টিতে সে তাকিয়ে রইল চৈতালির যাওয়ার পানে। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। ধীরে ধীরে রাতের গভীরতা বাড়ছে। ঘড়ির কাঁটা টিকটিক জানান দিচ্ছে রাত 12টা। চারদিকে শুনশান নীরবতা বিরাজমান। এই জনমানবপূর্ণ শহরটায় জনমানবের কোনো সারা শব্দ নেই এই মুহূর্তে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। শুধুমাত্র ঘুম নেই তন্দ্র চোখে। নিজ কক্ষের জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে।
দৃষ্টি তার হাতের মোবাইলের স্ক্রিনে। মায়ের কাছ থেকে অনেক কষ্টে, অনেক অনুরোধ উন্নয়নের পর চৈতালির নাম্বারটা পেয়েছে সে। কিন্তু কল করতে সাহস হচ্ছে না। কল ধরে মেয়েটাকে কি ধরনের প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না। তাছাড়া রাত তো কম হয়নি। মেয়েটা কি ঘুমিয়েছে? হয়তো ঘুমিয়েছে। এ সময় কল করাটা কি ঠিক হবে? কিন্তু মনকেও যে মানাতে পারছে না সে কিছুতেই। মেয়েটাকে বুঝিয়ে যতক্ষণ না নিজের কাছে ফিরিয়ে আনতে পারছে, ততক্ষণে সে শান্তি পাবে না কিছুতেই। তপ্ত নিঃশ্বাস ফেলল তন্দ্র। আর ভাবল না বেশি। ডায়াল করলো চৈতালির নাম্বারে। এমনিতেই তো কম কিছু হয়নি ইতোমধ্যে। কম অপরাধ তো সে করেনি। এখন না হয় মাঝরাতে মেয়েটার ঘুম ভাঙানোর মতো আর একটা অপরাধও করে ফেলুক সে। তন্দ্রর ভাবনার মধ্যে ওপাশ থেকে কলটা রিসিভ করলো চৈতালি। ভদ্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? তন্দ্র শুনল চৈতালির কণ্ঠস্বর। মেয়েটার কণ্ঠে ঘুমের লেশমাত্র নেই। তার মানে মেয়েটা ঘুমায়নি, তার মতোই জেগেছিল। কথাটা ভেবেও মনে মনে কিছুটা যেন স্বস্তি পেল তন্দ্র। ভাবল, হয়তো মেয়েটার হৃদয়েও তার মতো ঝড় চলছে, যার কারণে ঘুমাতে পারেনি মেয়েটা। এপাশ থেকে কোনো উত্তর না পেয়ে কিছুটা তেতে গেল চৈতালি। চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।